প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্য প্যারটস টেল এই প্যাসেজটির বাকি অংশটুকু পড়ব। আচ্ছা, তোমাদের কাছে একটু অনুরোধ রইল, যদি ভিডিওগুলো তোমাদের কোনো উপকার পৌঁছায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাছাড়া তোমাদের বন্ধু মহলেও ভিডিওটি শেয়ার করতে পারো। অবশ্য আমি জানি এটা তোমরা করবা না, কেননা বন্ধুকে উপকার করা খুবই কষ্টের কাজ। আচ্ছা, মজা করলাম, চলো শুরু করি। The king wished to see for himself at what an awesome pace the birds' schooling was going on. এখানে দেখো নতুন শব্দের ভিতরে রয়েছে পেস। পেস শব্দের অর্থ হচ্ছে গতি। আচ্ছা, ক্রিকেট খেলায় দেখো না যে বলারদের পেসের কথা বলে, ওই গতি। আচ্ছা, তাহলে রাজা মহোদয় ইচ্ছা পোষণ করলেন যে তিনি স্বয়ং দেখবেন, সি ফর হিমসেলফ, তিনি স্বয়ং দেখবেন যে কি অসাধারণ গতিতে পাখিটির শিক্ষা কার্যক্রম চলতেছিল। One day, he turned up at the schoolroom with his friends, counselors and courtiers. আচ্ছা, এখানে দেখো টার্ন আপ মানে হচ্ছে উপস্থিত হওয়া বা হাজির হওয়া, আর কোর্টিয়ার্স শব্দের অর্থ হচ্ছে যে রাজমন্ত্রী বা রাজসভা সদস্য এরকম। তাহলে একদিন হঠাৎ রাজা মহোদয় তার বন্ধু, উপদেষ্টা মহল এবং মন্ত্রী মহোদয়দেরকে নিয়ে শ্রেণীকক্ষে হাজির হইলেন যে পাখিটির শিক্ষা কার্যক্রম কিরকম চলতেছে এটা দেখার জন্য। এরপরে at once the musicians at the gate struck up on their many wind and percussion instruments. আচ্ছা, এখানে দেখো wind and percussion instruments এই শব্দের অর্থ হচ্ছে বাঁশি এবং ঢোল জাতীয় বাদ্যযন্ত্র। আচ্ছা, উইন্ড ইনস্ট্রুমেন্টস হচ্ছে যেই বাদ্যযন্ত্রগুলা ফু দিয়ে বাজানো হয়, যেরকম এর ভিতরে রয়েছে বাঁশি এবং স্যাক্সোফোনস এক্সেট্রা। আর পারকাশন শব্দের অর্থ হচ্ছে টোকা মারা বা মৃদু আঘাত করা। তাহলে পারকাশন ইনস্ট্রুমেন্টস মানে হচ্ছে যে আঘাত করে বা টোকা মেরে যে বাদ্যযন্ত্রগুলো চালানো হয়, এর ভিতরে রয়েছে ঢোল, তবলা এটসেট্রা বা ড্রাম। তাহলে হঠাৎই গেটে দাঁড়িয়ে থাকা যে বাদক দল ছিল তারা হঠাৎই তাদের বাঁশি এবং ঢোল জাতীয় বাদ্যযন্ত্রগুলো বাজাইতে শুরু করলো। দ্য টিচার্স shook their sacred tufts of hair as they loudly chanted mantras, and all the workmen, laborers, goldsmiths, scribes, and their numerous cousins raised slogans in praise of the king. অনেক বড় সেন্টেন্স, চলো ভেঙে ভেঙে অর্থ করি। তাহলে দ্য টিচার্স শিক্ষক মহোদয়গণ shook their sacred tufts of hair, এখানে দেখো শুক এসেছে শেক থেকে, অর্থ ঝাঁকানো। তাহলে শিক্ষক মহোদয়গণ ঝাঁকাইতে শুরু করলেন কি? দেয়ার স্যাক্রেড tufts of hair, তাদের পবিত্র টিকলি। আচ্ছা, টিকলি বলতে এটা ওই রাজপুরোহিতদের দেখা যায় যে সারা মাথায় চুল নাই কিন্তু পিছনে এক গোছা চুল, তো এটাকে তারা পবিত্র মনে করে। তো তাদের ওই পবিত্র টিকলি নাড়াইতে শুরু করলেন এবং তারা সশব্দে উচ্চ স্বরে মন্ত্র পাঠ করা শুরু করলেন। এবং সমস্ত কর্মীবৃন্দ, দিনমজুর, স্বর্ণকারেরা, লিপিকারেরা এবং অসংখ্য কাজিনস যারা ছিল ওই ভাগিনাদের, তারা raised slogans in praise of the king, রাজার প্রশংসায় জয়ধ্বনি তুলতে থাকলেন। আচ্ছা, a nephew commented, your majesty can see how things are going on. তাহলে একজন ভাগিনা বললেন যে মহারাজ দেখছেন কি কাণ্ডটাই না ঘটতেছে। আচ্ছা, astonishing, replied the king, the din isn't negligible. আচ্ছা, মহারাজ বললেন আশ্চর্য, শব্দ বা আওয়াজ তো উপেক্ষণীয় নয়। এখানে দেখো ডিন শব্দের অর্থ হচ্ছে আওয়াজ বা শব্দ, আর এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি টিউমল্ট, ক্যাকোফনি, আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি সাইলেন্স, সেরিনিটি। আচ্ছা, ইজেন্ট নেগলিজিবল, নেগলিজিবল শব্দের অর্থ হচ্ছে উপেক্ষণীয়। তাহলে এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি মাইনর, ইনসিগনিফিকেন্ট, আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি পিভটাল, রিমার্কেবল। তাহলে মহারাজ বললেন আশ্চর্য, শব্দ বা আওয়াজ তো উপেক্ষণীয় নয়। নট অনলি দ্য নয়েজ, said the nephew, the meaning behind it isn't negligible either. তাহলে ভাগিনা বলল কি, শুধু শব্দ নয়, এই শব্দের পিছনে যে অর্থ খরচ হয়েছে সে অর্থও কিন্তু কি নয়, কম নয় বা উপেক্ষণীয় নয়। আচ্ছা, তাহলে এখানে দেখো ভাগিনা মূলত বোঝাইতেছে মহারাজ এই যে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই যে আমরা বাদক দলকে নিয়ে এরকম আপনার উপস্থিতির কারণে এই যে উচ্চ শব্দে স্বশব্দে যে আমরা একটা অনুষ্ঠান করলাম, এটাও শিক্ষার একটি অংশ এবং এর পিছনে আমাদের কম অর্থ খরচ করতে হয় নাই।
মানে বোঝাচ্ছে যে শিক্ষার পিছনে তারা ঠিক জায়গায় যথেষ্ট পরিমাণ টাকা ঢালতেছে ভাগিনার মতে। এরপরে দ্য কিং ওয়াজ প্লেসড and walked out of the gate to mount his elephant when one of the fault finders who had been lurking behind the bushes shouted, "Have you seen the bird, Your Majesty?" তাহলে অর্থ হচ্ছে দেখো যে মহারাজ সন্তুষ্ট হয়ে গেলেন এবং ওয়াক আউট অফ দ্য গেট টু মাউন্ট হিস এলিফেন্ট, তার হাতিতে ওঠার জন্য তিনি বের হয়ে আসলেন। তখনই ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, একজন ত্রুটি অন্বেষী যিনি দোষ ত্রুটি ধরে বেড়ান অর্থাৎ ক্রিটিক্স, তো একজন ত্রুটি অন্বেষী যিনি লুকিয়েছিলেন, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড দ্য বুশেস। এখানে দেখো লার্কিং মানে হচ্ছে লুকিয়ে থাকা। এই লার্কিং শব্দটি এসেছে লার্ক থেকে, সিনোনিম হিসেবে আমরা বলতে পারি হাইড, স্নিক, আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাপেয়া। তাহলে যিনি লুকিয়েছিলেন কোথায়? বিহাইন্ড দ্য বুশেস অর্থাৎ ঝোপের পিছনে। তো তিনি চিল্লিয়ে বললেন, পাখিটিকে দেখেছেন মহারাজ? আচ্ছা। দ্য কিং ওয়াজ স্টার্টেলড, হি সেইড, দেয়ার, I had forgotten about it. We haven't seen the bird. তাহলে মহারাজ চমকে উঠলেন। স্টার্টেল শব্দের অর্থ হচ্ছে চমকে ওঠা। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি সারপ্রাইজড, অ্যালার্মড, আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাসিওর্ড, কনফিডেন্ট। তাহলে মহারাজ চমকে উঠলেন এবং বললেন, হাই রে, আমি তো ভুলেই গেছি, আমরা তো পাখিটি এখনো দেখেই নাই। We haven't seen the bird. এরপরে He went back and said to the teacher, "We must see the manner in which you conduct the lessons." তাহলে দেখো পাখিটিকে দেখতে যাওয়ার নাম করে মহারাজ কি করলেন? মহারাজ ফিরে গেলেন এবং শিক্ষক মহোদয়কে জিজ্ঞাসা করলেন যে আপনি কিভাবে পাখিটিকে শিক্ষা দান করেন, এই পদ্ধতিটা আমাদের দেখা উচিত। আচ্ছা, পাখিটিকে না দেখে পাখিটির শিক্ষা পদ্ধতি দেখার ইচ্ছা পোষণ করলেন মহারাজ। এরপরে a demonstration followed. এখানে দেখো ডেমনস্ট্রেশন অর্থ হচ্ছে প্রদর্শন। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডেমো বা ইলাস্ট্রেশন। আচ্ছা, তো পাখিটি শিক্ষাদান কর্মসূচির একটি প্রদর্শন দেখাইলেন। এরপরে ইট প্লিজড দ্য কিং নো এন্ড। এখানে দেখো প্লিজড মানে হচ্ছে সন্তুষ্ট করা, অ্যান্ড এখানে দেখো নো এন্ড এই শব্দের অর্থ হচ্ছে ভেরি মাচ। তাহলে এটা মহারাজকে খুবই সন্তুষ্ট করলো। ইট প্লিজড দ্য কিং ভেরি মাচ। আচ্ছা, এরপরে দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড that the bird was hardly visible. এখানে দেখো বলছে যে শিখন পদ্ধতিটা এতই উন্নত ছিল যে পাখিটিকে দেখাই যাচ্ছিল না। It seemed not at all necessary to see the bird. এটা মনে হচ্ছিল যে পাখিটিকে দেখার কোনো প্রয়োজনীয়তাই নাই। শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা পদ্ধতিটা এতই উন্নত ছিল। The king was satisfied that there was no flaw in the arrangements. মহারাজ খুবই সন্তুষ্ট ছিলেন যে আয়োজনে কোনো ত্রুটি নাই। এরপরে inside the cage there was neither any grain nor a drop of water. তাহলে এখানে অর্থ হচ্ছে যে খাঁচার ভিতরে না ছিল একটি দানা, না ছিল এক ফোঁটা পানি। Only reams of text were being torn and the pieces of paper thrust into the bird's mouth with the point of a wheel. আচ্ছা, only the reams of text এর অর্থ হচ্ছে দিস্তার পর দিস্তা কি করা হয়েছিল, যে ছেঁড়া হচ্ছিল এবং ওই ছেঁড়া টুকরাগুলা কলমের আগা দিয়ে পাখির মুখে ঠেসে ঠেসে গুজে দেওয়া হচ্ছিল। হুইল মানে হচ্ছে কলম। এখানে কলম বলতে মূলত ওই দোয়াত কালির যেই কলম, ওই কলমকে বুঝিয়েছে। এরপরে নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপড, দেয়ার ওয়াজেন্ট ইভেন স্কোপ ফর স্ক্রিচিং। শুধু যে গান বন্ধ হয়েছে তাই নয়, পাখিটিকে চিৎকার করবে এই সুযোগও ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ। এটা দেখতে রোমাঞ্চকর ছিল। এরপরে দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফেন্ট হি অর্ডার্ড দ্য অফিসার entrusted with twisting the ears of mischief makers to deal with the fault finder. আচ্ছা, এই সময় মহারাজ যখন হাতিতে উঠলেন তখন তিনি যে কুকর্মকারীদের যে কান মলে দেওয়ার দায়িত্বে যিনি আছেন সেই অফিসারকে বললেন যে নিন্দুকের ব্যবস্থা নাও। আচ্ছা, নিন্দুকের শাস্তি দাও। এরপরে predictably the bird weakened with every passing day and lay half dead. এখানে দেখো হাফ ডেড শব্দের অর্থ হচ্ছে অর্ধমৃত, আর প্রেডিক্টেবলি অর্থ হচ্ছে প্রত্যাশিতভাবে। তাহলে এই সেন্টেন্সের পুরো অর্থ হচ্ছে যে প্রত্যাশিতভাবেই যে পাখিটি দিনের পর দিন দুর্বল হচ্ছিল এবং অর্ধমৃত অবস্থায় পড়েছিল। দ্য টিউটর্স কনসিডার্ড ইট আ গুড সাইন। তাহলে
শিক্ষক মহোদয়গণ এটিকে ভালো লক্ষণ হিসেবে বিবেচনা করলেন। স্টিল out of innate bad habit, it would look out at the morning light and flutter its wings in a reprehensible manner. তবুও এখানে দেখো innate শব্দের অর্থ হচ্ছে সহজাত, আর এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইনবর্ন, ন্যাচারাল, আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি লার্নড, এক্সট্রিনজিক। আচ্ছা, তাহলে স্টিল আউট অফ ইননেট ব্যাড হ্যাবিট, যে এর সহজাত বা জন্মগত খারাপ অভ্যাসের কারণে এটি কি করত, ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট, এটা সকালে যে সূর্যের আলো সেটির দিকে তাকাইতো, অ্যান্ড ফ্লাটা ইটস উইংস ইন আ রেপ্রিহেন্সিবল ম্যানার, এবং ফ্লাটার অর্থ হচ্ছে ঝাপটানো, তাহলে এটি তার ডানা খুব নিন্দনীয় কায়দায় ঝাপটাইতো, অর্থাৎ পাখিটি মূলত মুক্ত হওয়ার জন্য ডানা ঝাপটাইতো, কিন্তু এইটাই বলছে যে খুব নিন্দনীয় উপায়ে, নিন্দনীয় পদ্ধতিতে পাখিটি ডানা ঝাপটাইতো। তাদের মতে যে পাখিটির ডানা ঝাপটানোর তো কোনো কারণ নাই, কারণ পাখিটিকে সোনার খাঁচায় রাখা হয়েছে এবং এর শিক্ষাদানের জন্য অনেক পদ্ধতি এবং অনেক বড় আয়োজন করা হইতেছে। আচ্ছা, এরপরে ইনফ্যাক্ট অন সাম ডেইজ ইট উড ট্রাই টু কাট দ্য ওয়ার্স অফ দ্য কেজ উইথ ইটস ফিবল বিক। আচ্ছা, এমনকি কোনো কোনো দিন তো পাখিটি তার দুর্বল ঠোঁট দিয়ে এই খাঁচার যে তারগুলো আছে এগুলো কাটতে চেষ্টা করছে। আচ্ছা, হোয়াট ইম্পুডেন্স, দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড। এ কি আস্পর্ধা, যিনি পুলিশ ইন্সপেক্টর ছিলেন তিনি বলেছিলেন। আচ্ছা, ইম্পুডেন্স শব্দের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইনসোলেন্স, ইমপার্টিনেন্স, এবং এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি সিভিলিটি, পোলাইটনেস। আচ্ছা, যে পুলিশ ইন্সপেক্টর বলছে এ কি আস্পর্ধা, বিশেষ করে ওই যে পাখিটি যে তার ঠোঁট দিয়ে, দুর্বল ঠোঁট দিয়ে যে ওই সোনার খাঁচার যে তারগুলা কাটতেছে, এটা দেখে পুলিশ ইন্সপেক্টর এই কমেন্টটা করছে, এই মন্তব্য করছে। এরপরে দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভড উইথ হিজ ফার্নেস, বিলোস অ্যান্ড হ্যামার অ্যান্ড অ্যানভিল। এরপরে কামার আসলো, তার হাপর, বেলোস অ্যান্ড হ্যামার, হ্যামার শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি, অ্যান্ড অ্যানভিল, অ্যানভিল শব্দের অর্থ হচ্ছে যে নিহাই। নিহাইটা কি, যে লোহা যখন গরম করা হয় ওই গরম করা লোহা আরেকটি লোহার উপর রেখে হাতুড়ি দিয়ে পেটানো হয়, তো যেটার উপর রেখে পেটানো হয় ওই নিচের ওই লোহা, আমাদের দেশে বেশিরভাগ রেল লাইনের অংশ যেটা ওইটা ব্যবহার করে, ওইটাকেই মূলত বলে নিহাই। তো এই যে পাখিটি চেষ্টা করছে যে এরকম তার দুর্বল ঠোঁট দিয়ে খাঁচাটা কাটার জন্য, এটা দেখে একজন কামারকে নিয়ে আসা হয়েছে এবং তিনি তার যন্ত্রপাতি সহ চলে আসছে। এরপরে হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগেন দেন, এর অর্থ হচ্ছে কি দমাদ্দম পেটানি, অর্থাৎ কামার সাহেব তার কাজ শুরু করছেন এরকম বোঝাইছে। আ চেইন ওয়াজ ফাস্টেন্ড অন দ্য বার্ডস ফুট অ্যান্ড ইট উইংস ওয়ার ট্রিমড। তাহলে দেখো এখানে নতুন শব্দের ভিতরে আসছে ফাস্টেন্ড, অর্থ হচ্ছে বাধা। তাহলে একটি শিকল পাখিটির পায়ে বাধা হলো এবং এটার যে উইংস বা ডানা আছে এগুলাকে ছাটা হলো বা ট্রিম করা হলো, যাতে আর উড়তে না পারে বা ডানা ঝাপটাইতে না পারে। আচ্ছা, দ্য কিংস ব্রাদার্স ইন ল লুকড গ্রেটলি অ্যানয়েড and they shook their heads and said, "It's not just that the birds in the kingdom are stupid, they are also ungrateful." তাহলে যে মহারাজ বা রাজার যেই ছালারা যারা ছিল তারা খুবই বিরক্তি প্রকাশ করলো এবং তাদের মাথা নাড়িয়ে বলল যে এই রাজ্যের পাখিরা শুধু বোকাই নয়, তারা অকৃতজ্ঞও বটে। আনগ্রেটফুল শব্দের অর্থ হচ্ছে অকৃতজ্ঞ। Then the teachers, armed with quill in one hand and lance in the other, gave a memorable demonstration of teaching. তাহলে এরপরে শিক্ষক মহোদয় কি করলেন, যে এক হাতে কলম এবং অন্য হাতে বর্ষা নিয়ে gave a memorable demonstration of teaching, যে শিক্ষাদানের এক স্মরণীয় যেই প্রদর্শন সেটি দেখাইলেন, কিভাবে শিক্ষা দিতে হয়। এক হাতে তার কলম ছিল, এক হাতে তার বর্ষা। আচ্ছা, এখানে বোঝাইছে মূলত যে কিভাবে দমন নীতির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় সেটা। এই ল্যান্স মানে হচ্ছে বর্ষা, বর্ষাটা মূলত শাস্তি বা পানিশমেন্টের সিম্বল হিসেবে দেখানো হয়েছে। এরপরে দ্য ব্ল্যাকস্মিথ ট্রেড flourished to such an extent that gold ornaments bedecked his wife's body, and the police inspector's alertness earned him a medal. তাহলে কামারের যে কাজ সেটা এতই প্রশংসিত হয়েছে যে তিনি অনেক টাকা পাইলেন, তার অবস্থার পরিবর্তন হইল এবং তার স্ত্রীর শরীরে স্বর্ণালঙ্কার শোভা পাইতে থাকলো। এটা দ্বারা বোঝাইছে যে
কামার ওই যে পাখিটিকে তার পায়ে চেন বাঁধার জন্য, শিকল বাঁধার জন্য যে কাজটা করলেন, এর দ্বারা মহারাজ তাকে খুশি হয়ে অনেক মোটা অঙ্কের মজুরি পারিশ্রমিক দিছে এবং তাদের অবস্থার পরিবর্তন হয়েছে যে কামারের গিন্নির গায়েও স্বর্ণালঙ্কার শোভা পাইতে শুরু করল। আচ্ছা, এবং এই যে পুলিশ ইন্সপেক্টর যিনি ছিলেন, পুলিশ অফিসার, তার সতর্কতার কারণে মহারাজ তাকে কি দিলেন? একটি মেডেল দিলেন। এরপরে দ্য বার্ড ডাইড, হোয়েন ইট ডাইড ওয়াজ নট নোন। তাহলে পাখিটি মারা গেল, কখন মারা গেল এটি জানা ছিল না। থ্যাঙ্কস টু গড ফরসাইকেন ডিট্রাক্টরস দ্য রিউমা ওয়েন্ট রাউন্ড, দ্য বার্ড ইজ ডেড। জঘন্য নিন্দুকের ধন্যবাদ যে এই গুজব ছড়িয়ে গেল যে পাখিটি মারা গেছে। দ্য কিং কল্ড হিজ নেফিউ অ্যান্ড সেইড, হোয়াট ইজ দিস আই হেয়ার? রাজা মহোদয় তার ভাগিনাকে ডাকলেন এবং বললেন যে এটা আমি কি শুনি? ইয়োর ম্যাজেস্টি, দ্য নেফিউ রিপ্লাইড, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড। মহারাজ, ভাগিনা বললেন যে পাখিটির শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এরপরে দ্য কিং আস্কড, ডাজ ইট হপ? রাজা মহোদয় জিজ্ঞাসা করলেন, পাখিটি কি এখনো লাফায়? গড ফরবিড, সেইড দ্য নেফিউ। ঈশ্বর ক্ষমা করুক, ভাগিনা বললেন। ডাজ ইট স্টিল ফ্লাই? নো। পাখিটি কি এখনো ওড়ে? ভাগিনা বললেন, না। ডাজ ইট স্টিল সিং? ভাগিনা বললেন, না। ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, সেইড দ্য কিং। মহারাজ বললেন যে পাখিটিকে নিয়ে আসো যেন আমি দেখতে পাই। আচ্ছা, দ্য বার্ড খেম, পাখিটি আসলো। অ্যালং উইথ ইট খেম দ্য ইন্সপেক্টর, আ গার্ড, আ ক্যাভেলরি অফিসার। তাহলে অর্থ হচ্ছে যে পাখিটি আসলো এবং সাথে সাথে পুলিশ ইন্সপেক্টর যিনি ছিলেন তিনিও আসলো, একজন গার্ড আসলো এবং একজন অশ্বারোহী আসলো। দ্য কিং প্রেসড দ্য বার্ড, রাজা মহোদয় পাখিটির গায়ে খোঁচা দিলেন বা চাপ দিলেন। ইট মেড নো সাউন্ড, এটি কোনো শব্দ করলো না। নট ইভেন আ স্কুইক, এমনকি চি চি শব্দও করলো না। অনলি ইটস স্টমাক লেট আউট দ্য রাস্টলিং নয়েস অফ ড্রাই পিসেস অফ পেপার। এটির পেট থেকে শুধু ওই শুকনা যে বইয়ের যে পাতা, যেই বইয়ের যে পেজ, এগুলোর খসখস যে শব্দ সেটা হইতে থাকলো। একেবারে শেষের প্যারা। আউটসাইড দ্য গ্রিন শর্টস অফ আর্লি স্প্রিং sighed in the southerly breeze, filling the sky above the budding forest trees with wistful melancholy. অনেক বড় সেন্টেন্স, চলো ভেঙে ভেঙে অর্থ করি। আউটসাইড অর্থাৎ বাহিরে, দ্য গ্রিন শর্টস অফ আর্লি স্প্রিং, আর্লি স্প্রিং মানে হচ্ছে নব বসন্ত, আর গ্রিন শর্টস মানে হচ্ছে সবুজ কাণ্ড। যেমন দেখো, শীতের সময় যখন গাছের সমস্ত পাতা ঝরে যায়, তখন বসন্তের একেবারে শুরুতে গাছপালাগুলা সবুজ পাতা বা কাণ্ডে ভর্তি হয়ে যায়। তো সেটাই বলছে যে নববসন্তের সবুজ যে কাণ্ডগুলা, সেগুলা সাই থেকে এসেছে, সাইড অর্থ দীর্ঘশ্বাস ফেলা। তাহলে নববসন্তের যে সবুজ কাণ্ডগুলো আছে সেগুলা দক্ষিণা বাতাসে, সাদারলি ব্রিজ শব্দের অর্থ হচ্ছে দক্ষিণা বাতাসে সেগুলো দীর্ঘশ্বাস ফেললো। ফিলিং দ্য স্কাই অ্যাবভ দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ উইথ উইস্টফুল মেলানকলি। দেখো, বার্ডিং ফরেস্ট ট্রিজ অর্থ হচ্ছে মুকুলিত বন, অর্থাৎ যে বনে এখন মুকুল গজাচ্ছে, অর্থাৎ বসন্তকালে আর কি। উইথ ওয়েস্টফুল মেলানকলি, মেলানকলি শব্দের অর্থ নিরাশা। তাহলে এই সেন্টেন্সের পুরোপুরি অর্থ এরকম হয় যে বাহিরে নব বসন্তের সবুজ কাণ্ড বা কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশে, অ্যাবভ স্কাই, মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল বা নিরাশ করিয়া দিল। অর্থাৎ বসন্তের সময় মূলত নবজীবনের সময়, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার ফলে পাখিটি যে মারা গেল, এতে করে প্রকৃতিও যে দুঃখ ভারাক্রান্ত সেটি এখানে বর্ণিত হয়েছে। আচ্ছা, তো সব মিলিয়ে এই তোতা কাহিনী গল্পে শিক্ষার্থীদের উপর কৃত্রিম শিক্ষা ব্যবস্থার কুফল এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা, বিশেষভাবে গল্পে বর্ণিত শিক্ষকরা, অফিসাররা কিভাবে তারা অর্থনৈতিক অর্জনকে মূল লক্ষ্য বানিয়ে নিয়েছে সেটাই উল্লেখ করা হয়েছে। এখানে শিক্ষা এবং শিক্ষার্থী যারা মূল বিষয়, সেগুলোকে বাদ দিয়ে, তাদের ভালো মন্দ বিবেচনা বাদ দিয়ে শিক্ষা সংশ্লিষ্ট যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলোর উপরে কিভাবে জোর প্রদান করা হয়েছে সেটাই উল্লেখ করছে। এবং এর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত যে অসার শিক্ষা ব্যবস্থা, যে সবার জন্য একই শিক্ষা ব্যবস্থা, কেউ চাইলে পড়তে চাক বা না চাক, চাই কারো ভালো লাগুক বা না লাগুক, এবং এটার কারণে মানুষ যে ভিতর থেকে তার আত্মা থেকে যে মারা যায় এটিকেই উল্লেখ করছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা।
এবং পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।